আবার বোধহয় গেল। নমস্কার। নমস্কার। আমরা আমাদের যে নির্ধারিত আজকের কার্যক্রম অখণ্ড ভারত, যান্ত্রিক গোলযোগের কারণে সেটা দেরি হয়ে গেল শুরু করতে। যাই হোক, তবু বিলম্বেও আমরা শুরু করছি। আজকে সমস্ত দেশ ৭৪তম স্বাধীনতা দিবস পালন করছে। আমরা জানি যে এই স্বাধীনতা সহজে আসেনি, বহু সংগ্রাম রক্তের বিনিময়ে স্বাধীনতা এসছে। কিন্তু এই স্বাধীনতা সমস্ত দেশের জন্য মোটেই সুখকর ছিল না। দেশের একটা অংশ বিভক্ত হয়ে গেছে আমরা জানি। 14ই আগস্ট দেশভাগ, 15ই আগস্ট স্বাধীনতা ঘোষণা হয়েছে। আগামীকাল 16ই আগস্ট। আমরা জানি 46 সালের 16ই আগস্ট কলকাতায় বড় দাঙ্গা হয়েছিল, যেটাকে আমরা গ্রেট ক্যালকাটা কিলিংস বলে থাকি। এই যে সমস্ত ঘটনা, ইতিহাস, বহু মানুষ উদ্বাস্ত হয়েছে সে সময় আমরা জানি। তবুও যতখানি স্বাধীনতা পেয়েছি সেটাকে তো আমাদের রক্ষা করতেই হবে। আর বাকি যে অংশটুকু আমরা হারিয়েছি সেই অংশটুকু আমরা ভুলে যাইনি, আমরা প্রতি বছর স্মরণ করি। আমরা স্বাধীনতা দিবস পালনের সাথে সাথে অখণ্ড ভারত এই বিষয়টি স্মরণ করে থাকি। কেন অখণ্ড ভারত আমরা স্মরণ করি? স্বাধীনতা 70 বছর পরেও আমরা এই কার্যক্রম করে যাচ্ছি কেন, সেই বিষয়ে আজকে ব্যাখ্যা করবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ব ক্ষেত্র বৌদ্ধিক প্রমুখ মাননীয় শ্রী বলরাম দাস রায় মহাশয়। নমস্কার। বলরাম দা দীর্ঘদিন উত্তর পূর্ব ভারতে কাজ করেছেন, আসাম ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করেছেন। এর আগে বাংলাতেই ছিলেন, আবার বাংলাতেই ফিরে এসেছেন। আজকে আমাদের সৌভাগ্য, আজকে বলরাম দাকে আমাদের মাঝে পেয়েছি। এবার আমি বলরাম দাকে অনুরোধ করব, আপনি আপনার বৌদ্ধিক বিশ্লেষণ শুরু। বলরাম দা। নমস্কার। স্বাধীনতার ৭৪তম দিবসে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। দেশবন্দনার সময় আমরা একটা গান বাল্যকাল হতেই গেয়ে আসছি। কোটি শহীদের রক্তে রাঙানো একটি অমর ধাম, সেই যে আমার দেশ ভারতবর্ষ নাম। পরম করুণাময় ঈশ্বর এই ধরাধামে জন্মগ্রহণ করার জন্য বিশেষ যত্ন সহকারে ও বিশেষ সুরক্ষা রচনা করে এই দেশটি নির্মাণ করেছিলেন। উত্তরে দেবতাত্মা হিমালয় ও বাকি 3 দিকে সাগর আমাদের স্বপ্নের অখণ্ডিত ভারতবর্ষকে ঘিরে রেখেছে। ভারতপত্য শাস্ত্রে বলা হয়েছে, হিমালয়ম সমারভ্য যাবদিন্দু সরোবরম তং দেব নির্মিতম দেশম হিন্দুস্থান প্রচক্ষতে। হিমালয় থেকে হিন্দু মহাসাগর পর্যন্ত ব্যাপ্ত দেবনির্মিত যে দেশ, তাকেই সবাই হিন্দুস্থান বলে। সংঘ অধিকারীদের ভাষণে আমরা বারবার শুনে থাকি, সংঘ তার কার্যপদ্ধতিতে পরিবর্তন আনবে, কিন্তু 2টি বিষয়ে সংঘ কোনো পরিবর্তন করবে না। প্রথম বিষয়, এই দেশ পুরাতন রাষ্ট্র, এক রাষ্ট্র এবং হিন্দু রাষ্ট্র।
দ্বিতীয় বিষয় আমাদের অখণ্ড ভারত সংকল্পনা। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি বঙ্কিমচন্দ্র, শিবাজি, রানা প্রতাপ, শ্রীরামচন্দ্র ও সম্রাট অশোক সকলেরই আরাধ্যা ছিলেন আমাদের এই দেশ ভারতবর্ষ। আমরা ভারতবর্ষকে মা বলে সম্বোধন করে থাকি। আজকের প্রজন্মের শ্রীমান মাধব বা 21 বছরের মল্লিকা প্রশ্ন করে, আঙ্কেল, আমাদের সকলের আরাধ্য ভারতবর্ষ কি করে খণ্ডিত হলো? তার উত্তর দেবার নামে আমরা নতুন প্রজন্মের কাছে অখণ্ড ভারতের স্মরণ করানোর জন্য পুরাতন ইতিহাস তুলে ধরতে চাই। 1876 আফগানিস্তানকে ব্রিটিশ ভারত হতে আলাদা করে দিয়েছিল। তার এরিয়া ছিল 6,34,000 বর্গ কিলোমিটার। কারণ ইংরেজদের উদ্দেশ্যই ছিল ভাগ করো ও রাজ করো। 1904 সালে গোর্খা সমিতির সাথে চুক্তি করে নেপালকে বের করে দেয়, যার এলাকা ছিল 1,39,000 বর্গ কিলোমিটার। 1906 সালে ভুটিয়া রাজার সাথে ইংরেজ চুক্তি করে ভুটানকে আলাদা করে দেওয়া হয়, যার এরিয়া হচ্ছে 46,000 বর্গ কিলোমিটার। 1924 সালে ইংরেজ তিব্বতকে বাফার স্টেট বলে ঘোষণা করে ও 1959 সালে তিব্বতকে, যার এরিয়া হচ্ছে 25,000 বর্গ কিলোমিটার, চীন দখল করে নিয়েছিল। 1935 সালে শ্রীলঙ্কা 65,000 বর্গ কিলোমিটার ও 1937 সালে মায়ানমারের 6,77,000 বর্গ কিলোমিটার ভারত হতে পৃথক হয়ে গিয়েছিল। আমরা জাতীয় সঙ্গীতে আজও গাইছি, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। কোথায় সেই সিন্ধু যেখানে আজ স্নান করার সুযোগ নেই? যে পবিত্র সিন্ধু আমাদের হিন্দু এবং আমাদের দেশের নাম হিন্দুস্থান দিয়েছে। হিন্দু তত্ত্বজ্ঞানের আলোকে প্রকাশ ও বিস্তার করার বিশ্ব কেন্দ্র ছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, আর সেটা আমাদের মধ্যে নেই। মূলস্থান, যার বর্তমান মুলতান নামে পরিচিত, আজ আমাদের মধ্যে নেই, যেখানে দৈত্য হিরণ্যকশিপু এর হাত থেকে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করে নেওয়ালা ভীষণ নরসিংহ অবতার আবির্ভাব হয়েছিলেন। শুধু তাই নয়, আজ মরুতীর্থ, হিংলাজ এই শক্তিপীঠ দর্শনের জন্য বিদেশের অনুমতি নিতে হয়। আজ আমরা কি অপমান বোধ করি? পবিত্র কৈলাস এবং মানসরোবর প্রবেশ আমাদের জন্য নিষিদ্ধ। এই কারণে কি এই সকল স্মৃতি বর্তমান প্রজন্মের ধমনীতে প্রবাহিত রক্তে জীবন্ত আছে? সব থেকে বড় আঘাত আমাদের দেশের উপর হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। এর পিছনে ইংরেজদের একটা চক্রান্ত, বড় চক্রান্ত ছিল। যখন ইংরেজ বুঝলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তির অর্থাৎ আমেরিকা ও রাশিয়ার যুদ্ধ করে তাদের সাথে সাথ দিয়ে দেউলিয়া হতে চলেছে ইংল্যান্ড, এবং ভারতে থাকা সৈন্যবাহিনীতে অশান্তি চলছিল, নৌবিদ্রোহ ও দেখা দিয়েছিল, ইংরেজ ভারত ত্যাগ করবেই, কিন্তু যাবার আগে এই দেশকে টুকরো টুকরো করে রেখে যাবে। 1947 সনের 14ই আগস্ট রাত্রি 12টায়
যে ঘটনা ঘটেছিল, একটি ভাগ হলো পূর্ব পাকিস্তান, যেটা আজকে বাংলাদেশ। দ্বিতীয় ভাগ হয়েছিল পশ্চিম পাকিস্তান, যে দেশটা অহরহ আমাদেরকে কষ্ট দিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের খণ্ডিত ভারত, এই ভারত হতেই আবার 1947 সনের 22 অক্টোবর 79 বর্গ কিলোমিটার দখল করে নিয়েছিল এই পাকিস্তান। জন্মলগ্নে তারা ভারতের উপর আক্রমণ করে, যার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল, তারই পরিণাম আজাদ কাশ্মীর, যেটা আজ পাকিস্তানের দখলে থেকে গেছে। এই দেশ বিভাজনের একটা করুণ কাহিনী আছে, যার ইতিহাস আজকের নবপ্রজন্মকে জানতে হবে। যে দেশটি দেবনির্মিত বলা হয়েছিল, সেই দেশের উপর কিভাবে এক চক্রান্ত রচনা করা হয়েছিল। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে মুসলমানদের আক্রমণ হয়, দীর্ঘ 800 বছর হিন্দুদের সংগ্রাম করতেই চলে যায়। এইভাবে নিরন্তর রূপে কোনো দেশেই যুদ্ধ হয়নি। এই সতত সংগ্রামকালে আমাদের বীর সৈনিকদের আঘাতে ইসলামিক আক্রমণকারীদের তরবারি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এ বিষয়ে মৌলানা হালি বিলাপ করে বলেছিল যে ইসলামিক সৈন্যরা 7 সাগর 13 নদী পার হয়ে আসতে কোনো প্রত্যাহ্বানের সম্মুখীন হয়নি, অবাধ বিচরণ করছিল। তাদের আজকে হিন্দুস্থানের গঙ্গাতে সলিল সমাধি হলো। ভারতের বীর সেনানীর পরাক্রমের জন্য এই দেশ অখণ্ডই ছিল, কিন্তু পরবর্তীকালে অন্য আক্রমণকারীর থেকে অধিক কৌশলী, শক্তিশালী ও সংগঠিত নতুন আক্রমণকারীর সম্মুখীন হতে হয়, এবং সেই শক্তিশালী বিদেশি হলো ইংরেজ। ভারত দীর্ঘদিনের জন্য পরাধীন হলো। ভারতের বীর বিপ্লবী জনতার এই পরাধীনতার জাল হতে বেরিয়ে আসতে স্বাধীনতা সংগ্রামীরা সংগ্রাম করে যাচ্ছিলেন। 1857 সালের প্রথম স্বাধীনতা যুদ্ধ বিদেশির চোখে যেটা সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ উপনিবেশকারীদের মূল নাড়িয়ে দিয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির এর পূর্বাভাস অনেক আগেই পেয়ে গিয়ে সচেতন হয়ে যায়। এই রকম সন্ধিক্ষণে ভারতের জাতীয়তাবাদী মুক্তিকামী শক্তি সিপাহী বিদ্রোহের পর থেকেই জাতীয় জাগরণের ঢেউকে এগিয়ে নিয়ে যেতে উঠে পড়ে আর লেগে গিয়েছিল। পাঞ্জাবে দয়ানন্দ সরস্বতীর দ্বারা প্রতিষ্ঠিত আর্য সমাজ, তার মাধ্যমে সমাজে আত্মবিশ্বাস, নিষ্ঠা এবং আত্মসম্মানের ভাবনা জাগানো হয়েছিল। আধ্যাত্মিক গুরু শ্রীরামকৃষ্ণ, স্বামী রামতীর্থ, রমন মহর্ষি এবং যোগী অরবিন্দ আমাদের অক্ষত অবিনশ্বর সাংস্কৃতিক আবেদনের আলোতে প্রতিজন ভারতবাসীকেই উৎসাহিত করেছিল। স্বামী বিবেকানন্দ প্রতিজন ভারতবাসীর অন্তরে সুপ্ত পুরুষকে জাগিয়ে তুলেছিল এবং জাতীয় জীবনের দর্শন উপস্থাপন করে সহজকে আমাদের এই সমাজকে সত্য মুখোমুখি করে দিয়েছিলেন। ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মন্ত্র সমগ্র দেশে জাতীয়তা এবং জাতীয় স্বাধীনতার হুঙ্কার ধ্বনিতে পরিণত হয়েছিল। এমনকি ব্রিটিশ সিংহাসনের প্রতি অন্ধ ভক্তি যাদের ছিল, সেই ভারতীয়দের মানসিকতার বদল হতে আরম্ভ হয়ে গিয়েছিল। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি
সম্পর্কে বঙ্গ সরকারের মুখ্য সচিব তখনকার হেনরি কটন মন্তব্য করেছিলেন, 25 বছর আগেও পাঞ্জাবে একজন বাঙালির প্রতিপত্তি তেমন দেখা যেত না, কিন্তু গত 1 বছর ব্যানার্জি মহাশয় সেই সকল অঞ্চলে ভ্রমণ করে ইংরেজিতে বক্তৃতা দিয়ে যুবকদের মধ্যে এক উৎসাহের পরিবেশ নির্মাণ করে ফেলেছেন। মুলতান হতে ঢাকা পর্যন্ত ব্যানার্জিময় পরিবেশ নির্মাণ হয়। এই বিষয়টা 1885 কংগ্রেসের জন্মের পূর্বকালের ঘটনা ছিল। যুবকদের মধ্যে এই আন্দোলনের জোয়ারের জন্যই বিদেশিরা ত্রস্তমান ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। মাতৃভূমির দুঃখ কষ্ট এবং মহামারীর কাজে নিজেদেরকে উৎসর্গ করে দেওয়ার জন্য পাঞ্জাবের রাম সিং কুকা, মহারাষ্ট্রের বাসুদেব বলবন্ত ফড়কে থেকে শুরু করে বীর সাভারকর, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, রাসবিহারী বসু সকলেই ভারতের নবপ্রজন্ম যুবকদের আদর্শ পুরুষ হয়ে গিয়েছিলেন। কিন্তু মহাত্মা গান্ধী এবং বাল গঙ্গাধর তিলকের আন্দোলন এই যুবকদেরকে অনুৎসাহিত করতে আরম্ভ করে দিয়েছিল। অপরদিকে ব্রিটিশ শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সাথে দুর্বল হতে আরম্ভ করেছিল। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মচারী সকলে স্বাধীনতার আন্দোলনকে প্রাণবন্ত হয়ে তার সাথে সংযুক্ত হতে চাচ্ছিল। ইংরেজ বুঝে গিয়েছিল তাদের এই শাসন করার সময় সমাপ্ত। তার জন্য ভারত ত্যাগ করার প্রস্তুতি আরম্ভ করে দেয়। 1947 সালের মাসে ইংরেজরা ঘোষণা করে 1948 সালের জুন মাসে ভারত ছেড়ে চলে যাবে এবং ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র হবে। কিন্তু 1947 জুন মাসে পুনর্ঘোষণা করে যে তারা 47 আগস্টে ভারত ছেড়ে চলে যাবে। হঠাৎ এই সিদ্ধান্ত বদল সম্বন্ধে ইংরেজ ঐতিহাসিক লিওনার্ড মোসলে তার ভারতে ইংরেজ শাসনের অন্তিম কয়েকটি বছর পুস্তকে 3টি প্রধান কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর কারণে বলা হয়েছে, যদি আরো অধিক সময় দেওয়া হতো তাহলে কংগ্রেস নেতৃত্ব তাদের সিদ্ধান্ত বদলানোর সময় পেতেন। দ্বিতীয়, মুসলিম লীগও তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হতেন। 3 নম্বর, বিভাজনের বিরুদ্ধে দেশব্যাপী তীব্র জনমত সংগঠিত হতো। কংগ্রেস সভায় দেশ বিভাজনের প্রস্তাবকে সমর্থন করা হয়েছিল, কিন্তু একমাত্র পুরুষোত্তম দাস ট্যান্ডন বিভাজনের বিরুদ্ধে ভাষণ দেন। কংগ্রেসের এই সাধারণ সদস্যরা ট্যান্ডনের ভাষণ সমর্থন করেছিলেন এবং 5 মিনিট ধরে তারা হাততালি দিয়ে তাকে সম্বর্ধনা জানিয়েছিলেন। বীর সাভারকর ও শ্রী গুরুজির সেই সময় দেশব্যাপী যে প্রবাস হয়েছিল, লক্ষ লক্ষ জনতা তাদের ভাষণ শুনতে সভাতে আসতেন। হিন্দুদের ব্যাপক সারা উদ্দীপনা ছিল সে দেখার মতো। দেশের অখণ্ডতা, মাতৃভূমির অখণ্ডতা ও একতার বিষয় এমন আবেগময় প্রভাবী বক্তব্য তারা রাখতেন যে তার ফলে সম্পূর্ণ জনমত সেইভাবে অখণ্ড ভারতের পক্ষে সংগঠিত হতে শুরু করে দিয়েছিল। এই জনমতকে যদি সংগঠিত হবার সুযোগ আরো সময় দেওয়া হয় তাহলে এই প্রবল জনমতের চাপে ভারত বিভাজনের ইংরেজের স্বপ্নই থেকে যাবে। এই ভয়ে ইংরেজরা 15 মাস পরে যে বিভাজন হওয়ার কথা ছিল তা তারা এগিয়ে আনলেন। সব দিক থেকে উপেক্ষা করে এই ভারতের মধ্যে একটি সার্বভৌমিক রাষ্ট্র পাকিস্তানের জন্ম হয়েছিল। পণ্ডিত নেহেরু ও আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদের এবং কোটি কোটি ভারতবাসীর
কোটি কোটি ভারতবাসীর কল্পনার ভারত কি এটাই ছিল? লাহোরে ভারতীয় জাতীয় কংগ্রেসের 1929-30 সালে যে ঐতিহাসিক সম্মেলন করেছিল 31 ডিসেম্বর নেহেরু সভাপতিত্বে, আর সকল সদস্য সকলে আর পূর্ণ স্বাধীনতার শপথ নিয়েছিল। আমরা দেখব রাবি নদীর পবিত্র জল প্রবাহ, আর এই পবিত্র জলপ্রবাহ তার সাক্ষী হয়েছিল, কিন্তু সেই নদী স্বাধীন ভারতে স্থান পেল না। এই নেহরুই প্রথম মুসলিম লীগের পাকিস্তানের দাবি সম্পর্কে বলেছিল ফ্যান্টাস্টিক ননসেন্স, অবাস্তব ও অবান্তর। 1940 সালে মুসলিম লীগ পাকিস্তানের দাবির সিদ্ধান্ত নিয়েছিল। হরিজন পত্রিকায় প্রকাশনাতে গান্ধীজির লেখা প্রকাশিত হলে মুসলিম লীগের প্রস্তাবের সিদ্ধান্তটা দাবিতে পরিণত হয়ে গিয়েছিল। হিন্দু বিরোধী রাজ্যগুলোতে লাখ লাখ ভারতবাসী স্বাধীনতা ঘোষণা হবার রাত্রিটাতেই ধর্মীয় উন্মাদনার বলি হয়ে গিয়ে পড়েছিল। সিন্ধু যার তীরে বেদ উপনিষদের রচনা হয়েছিল, যেসব শত্রু রাষ্ট্রের কুক্ষিগত হলো, স্বাধীনতা সংগ্রামে মাস্টার সূর্য সেন যার সাথে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কাহিনী যুক্ত আছে, তিনি কি পূর্ব ভারতের জন্য প্রাণ আহুতি দেননি? প্রফুল্ল চাকি, যার নাম শহীদ ক্ষুদিরামের অভিযানের সাথী হিসাবে পরিচিত ছিল, অথবা বাঘা যতীন, যিনি উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে ইংরেজদের সাথে লড়াই করেছিলেন, সকলেরই স্বপ্ন ছিল অখণ্ড ভারতের স্বাধীনতা, কিন্তু তাদের সকলেরই জন্ম অধুনা বাংলাদেশে। ন্যায়োচিত বিচারে এই বিপ্লবীরা তো পেলেন বাংলাদেশ, ন্যায়োচিত বিচারে এই বিপ্লবীরা তো আর পেলেনই না, বরং অবর্ণনীয় অত্যাচার চালানো হয়েছিল বাংলার অংশ পূর্ববঙ্গে ও পাঞ্জাবের অংশ পশ্চিম পাঞ্জাবে, সিন্ধ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। সেখানকার মন্দির, গুরুদ্বারা সহ সকল পবিত্র স্থানগুলো অপবিত্র ও ভুল লুণ্ঠিত করা হয়ে গিয়েছিল। 1947-এর 15ই আগস্ট এই ধরনের এক কলঙ্কময় অধ্যায়ের সাক্ষী আর সকলকে হতে হয়েছিল, যার অনুভব ও নৃশংসতার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। এই নৃশংসতা দেখে নেহরু শিউরে উঠেছিলেন ও বলেছিল, এই ধরনের পরিস্থিতি যদি পূর্ব অনুমান বা আভাস পাওয়া যেত তাহলে আমি এই বিভাজন মানতাম না। একটি বড় ঘটনা, যেটা আমাদের প্রাক্তন আর ভারতের লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জির পিতা নির্মল চ্যাটার্জির নামের সাথে যুক্ত হয়ে আছে, নোয়াখালীর দাঙ্গার ঘটনা। দাঙ্গা যখন হয়ে গেছে সেই সময় গান্ধীজিও গেছেন, আর নোয়াখালী বিভিন্ন স্থানে ভ্রমণ করছেন। এমন একটি পরিবারেতে গিয়ে হাজির হলেন, যে পরিবারের 30 থেকে 35 জন আর জীবন্ত এবং কয়েকজনকে আর সেখানে আর খুন করা হয়েছিল, আর সকলকে একসাথে কবর দেওয়া হয়েছিল। গান্ধীজি সেই পরিবারেও গিয়েছিলেন। যখন দেখা গেল সেই বাড়িরই একটি কুকুর বারবার গান্ধীজির কাছে আসছে, প্রার্থনার নামে গান্ধী চললেন অন্যত্র। পরদিন যখন নির্মল চ্যাটার্জি, তখনকার হিন্দু মহাসভার প্রেসিডেন্ট, তিনিও পরদিন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন, এবং সেই গ্রামের আর সেই বাড়িতে যখন বাকি হিন্দুরা তাকে নিয়ে গিয়েছিল, সেই কুকুরটি আবার তার কাছে এসেছে, আর বারবার সেই যেখানে তাদেরকে সমাধি, জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল ওই পরিবারের সদস্যদের, সেখানে বারবার সেই কুকুরটি যাচ্ছিল। গ্রামবাসীরা সমস্ত ঘটনা বললে, আর নির্মল বাবু সেই সমস্ত তুলে একসাথে আর সংস্কারের কথা, দেহ সংস্কারের কথা বললেন। আর সেই দেহ সংস্কারের পর
একটি খাঁচা তৈরি করে সেই কুকুরটাকে সাথে নিয়ে নির্মলবাবু কলকাতায় ফিরেছিলেন। দীর্ঘদিন নির্মল চ্যাটার্জির পরিবারেতে সেই কুকুরটি ছিল। নৃশংসতার ঘটনা শুধু নোয়াখালী নয়, কুমিল্লা, বগুড়া, সর্বত্র আর সেই সমস্ত ঘটনা হয়েছিল, তার স্মরণও আজকের দিনে আমাদের করা উচিত। এই নাটকের মঞ্চস্থ করার মূল শিল্পী ছিলেন ইংরেজ, মুসলিম লীগ ও জাতীয় কংগ্রেস। 1857 সিপাহী বিদ্রোহের পর থেকে ব্রিটিশ ভারত সকল শক্তিকে ভাগ ভাগ করে সকল দিকে শক্তিহীন করার জন্য প্রচেষ্টা শুরু করে দিয়েছিল। হিন্দুদের ভারতীয় সৈন্যদলের চাকরিতে নিযুক্ত করা বন্ধ করে দিয়েছিল ইংরেজরা। 1857 পর ইংরেজ সাম্রাজ্যের স্বার্থে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রচার ও বিস্তারের যোজনা নেওয়া হয়। ব্রিটিশ ভারতে 4 প্রকারের তখন সেনা আক্রমণ শুরু করে দেয়। এক তো হচ্ছে স্থল সেনা ব্রিটিশের নেতৃত্বে, বায়ুসেনা, নৌসেনা, গির্জা সেনা, যার প্রভাব আজ আমরা উত্তর পূর্বাঞ্চলে গেলেই দেখতে পাবো। 1836 সালে লর্ড মেকলে সাহেব যে পত্র পিতাকে লিখেছিলেন, তাতে তিনি বলেছিলেন এমন শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ ভারতে চালু হবে যারা রক্ত ও শারীরিক রঙের দিকে ভারতীয় থাকবে, কিন্তু তাদের রুচি, মতামত, নৈতিকতা এবং বুদ্ধিমত্তার দিকে একজন ইংরেজ হয়ে গড়ে উঠবে। লর্ড মেকলের আমলে আমাদের ইতিহাস বিকৃত করার প্রথম আরম্ভ হয়েছিল। 1857 বিদ্রোহের পর ব্রিটিশ রাজ টিকে ছিল, কিন্তু দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহের আগুন জ্বলতে আরম্ভ করে। মহারাষ্ট্রের বাসুদেব বলবন্ত ফাড়কে ও পাঞ্জাবের রাম সিং কুকার নেতৃত্বে জ্বলে ওঠা বিদ্রোহ তারই প্রমাণ। একজন ইংরেজ এলেন, ভিক্টোরিয়া হিউম, যিনি নাকি 1885 কংগ্রেসের জন্মদাতা। তা সত্ত্বেও 1885 সালের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো ঠিক, কিন্তু আর সেটা ভারত সরকারের জন্য সেফটি ভালভ হিসাবেই ইংরেজদের অবদান বলে আর পরবর্তীকালে আর এটা সকলেই মেনে নিয়েছিল। ইংরেজদের শিক্ষা ব্যবস্থার প্রভাব সমাজে পড়তে শুরু হয়ে যায়। ইংরেজ সরকারের সুযোগ সুবিধা পাওয়ার লোভে স্থানীয় নেতারা বিদেশি শাসকদের প্রতি দুর্বলতা এসে যায়। 1895 সনের কংগ্রেস অধিবেশনের সভাপতি সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছিলেন ব্রিটিশ যেন ভারতে স্থায়ীভাবে আর থেকে যায়। ভারতের 2 বঙ্গে অধিক সংখ্যক সর্বভারতীয় নেতা, আন্দোলনকারী, জাতীয়তাবাদী এবং সামাজিক নেতৃত্ব বহন করার লোক ছিল। তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বুঝে নিয়েছিলেন সে যদি বাংলা হতে সৃষ্টি হওয়ার স্ফুলিঙ্গকে শীঘ্রই নির্বাপিত করা না যায়, তাহলে এই আন্দোলনের আগুন কম সময়ের সম্পূর্ণ ভারতে বিস্তার হয়ে যাবে। তার জন্য লর্ড কার্জন একটি অর্ডিন্যান্স জারি করে বাংলাকে দ্বিখণ্ডিত করার, এক কথায় ভারতকে খণ্ডিত করার প্রথম চক্রান্ত আর সেই সময় আর তিনি করলেন, এবং মুসলমানদের জন্য পূর্ববঙ্গ নির্ধারণ আর হয়ে গিয়েছিল। এটাই ছিল ইংরেজদের ভাগ করো ও রাজ করো নীতির একটা বিশেষ অঙ্গ। সেই সময় আসাম, বিহার, উড়িষ্যা বঙ্গোপদেশের সাথে আর সংযুক্ত হয়েছিল ইংরেজদের শাসনের দিক থেকে। ইংরেজের এই লক্ষ্য ছিল যেন তেন প্রকার আর ভারতের
মনে হচ্ছে কানেক্টিভিটি প্রবলেম। বলরামদার ইন্টারনেট কানেকশন চলে গিয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি বলরামদা আমাদের সাথে জুড়ে যাবেন। আমরা বক্তব্য শুনছিলাম, অনেকটাই সমৃদ্ধ হচ্ছিলাম অখণ্ড ভারত সম্পর্কে। বলরামদা বলছিলেন, আমরা আর একটু অপেক্ষা করব। অখণ্ড ভারত মানে এই নয় যে আবার একটা যুদ্ধ শুরু হবে, তার জন্য একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অন্যান্য দেশ দখল করে নিতে হবে। আসলে ভারতের অবধারণা, অখণ্ড ভারতের অবধারণা সাংস্কৃতিক ভারতের অবধারণা। ভারতবর্ষ কখনো কোনো দেশের যুদ্ধ করে জয় করেনি। ভারতবর্ষের চিরকাল এটাই নীতি ছিল যে মানুষের মন জয় করতে হবে, এবং সারা পৃথিবী যারা ভারতবর্ষ সেই কাজটি করে এসেছে সেই পৌরাণিক যুগ থেকে যদি আমরা দেখি। অখণ্ড ভারতের এই ধারণা সাংস্কৃতিক ভারতের ধারণা, অর্থাৎ ভারতবর্ষ একসময় ঐক্যবদ্ধ ছিল সাংস্কৃতিক ভাবে, তাদের সাথে সেই সাংস্কৃতিক ঐক্য এখনো আমাদের আছে যদি আমরা খুঁজি। কিছু রাজনৈতিক পার্থক্য বা অন্যান্য কিছু সমস্যা বাদে সে ঐক্য কিন্তু আমাদের মধ্যে এখনো রয়েছে। সেই ঐক্যকে ফিরিয়ে আনা এটি হচ্ছে মূল বিষয়। তো বলরামদার বক্তব্য আমরা শুনছিলাম, আমরা আশা করছি বলরামদা আবার আমাদের মধ্যে এখনই জুড়ে যাবেন। আজকের দিনে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন আমরা জানি। বলরামদা জুড়তে জুড়তে আমরা আরেকটা বিষয় একটু দেখে নিই। আজকের দিনে অর্থাৎ 1872 সালের 15ই আগস্ট জন্মেছিলেন ঋষি অরবিন্দ। ঋষি অরবিন্দ যখন দেশ স্বাধীন হয় অর্থাৎ 47 সালের 15ই আগস্ট উনি কিন্তু বেঁচে ছিলেন। ঋষি অরবিন্দ দেহ রেখেছেন 5ই ডিসেম্বর 1950। দেশ ভাগের সময় ঋষি অরবিন্দ এতটাই ব্যতীত হয়েছিলেন যে তখন উনি বলেছিলেন যে ভারতবর্ষ শুধু ইট কাঠ পাথর নদী এরকম জড় পদার্থের সমষ্টি নয়, ভারতবর্ষ একটা চিন্ময়ী সত্তা। এই চিন্ময়ী সত্তাকে কখনো ভাগ করা যায় না, কখনোই ভাগ করা যায় না চিন্ময়ী সত্তাকে। একটা সাময়িক সমস্যা তৈরি হয়েছে ঠিকই, ভারতবর্ষ আবার অখণ্ড হবে, এটা ঋষি অরবিন্দ বলে গিয়েছিলেন। কেমন করে হবে, কিভাবে হবে, কতদিন হবে, সেটা অবশ্যই আলোচনার বিষয়। ঋষি বাক্য কখনো ব্যর্থ হয় না আমরা জানি। সেই বিশ্বাস রেখেই আমরা কিন্তু প্রতি বছর এই দিন পালন করি। আমরা ইসরায়েলের উদাহরণ দেখি। ইসরায়েলিরা আর হাজার হাজার বছর ওদের দেশ থেকে বিতাড়িত ছিল। বিতাড়িত থাকার পর প্রতি বছরই ওরা প্রতিজ্ঞা করতো যে আবার আমরা আমাদের দেশে ফিরে যাব। তো সত্যি সত্যি ওরা কিন্তু ওদের দেশ ফিরে পেয়েছিল। একটা প্রজন্মে কিন্তু সম্ভব হয় না, অনেকগুলো প্রজন্ম ধরে প্রতিজ্ঞা করতে করতে লেগে থাকতে থাকতে কিন্তু ইসরায়েলেরা যে নিজেদের দেশ ফিরে পেয়েছিল, এটা আমরা জানি, এটা ইতিহাস তাই বলছে। ধন্যবাদ। সেই জন্য আমরা ডিস্টার্ব হয়ে গেছে। আমরা হ্যাঁ, নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলরামদা শুরু করুন। আমি একটু হ্যাঁ, গান বাজনা হবে, কথা বলছিলাম। গান বাজনা হবে না? ঠিক আছে, গান বাজনা না, আমি একটু ঋষি অরবিন্দের কথা বলছিলাম। আপনি আবার শুরু করুন, আমি বাকি অংশটা আবার বলবো। আপনি শুরু করুন, আমি বাকি পরে আবার বলবো। আপনার বক্তব্যের পরে আমি বাকি অংশটা বলবো। হ্যাঁ, আপনি শুরু করুন। ইংরেজদের লক্ষ্য ছিল যেন তেন প্রকারে ভারতীয় মুসলিমদেরকে জাতীয় আন্দোলনের হতে আর পৃথক করে রাখা চায়। যে কারণে আজকে আমরা ওই সময় দেখলাম যে সকল মুসলিম নেতা ইংরেজদেরকে সহায়তা করছিল তাদের লক্ষ্য ছিল ওই অংশকে দারুল ইসলামে পরিণত করতে হবে,
তারই জেহাদের আহ্বান জানায়। তার পরিণামে হিন্দু নিধনযজ্ঞ আরম্ভ হয়ে যায়। ইংরেজ অফিসাররা এই কর্মকাণ্ডকে উৎসাহিত দিয়েছিল, কারণ ঢাকার নবাব সলিমুল্লাহ খান তখন আর মানচিত্রে এসে গেছেন, রঙ্গমঞ্চে তিনি তখন বিরাজ করছেন। 1,00,000 পাউন্ডের বিনিময়ে সামান্য আর সুদের শর্তে ইংরেজ বশীভূত করে তাকে বশীভূত করে নিয়েছিল। 1905 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে 16ই অক্টোবর রাখি বন্ধনের মাধ্যমে 50,000 মানুষ একত্রিত হয়ে কলকাতায় লর্ড কার্জনের ভারত বিভাগের যে চক্রান্ত তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। বন্দে মাতরম ধ্বনি নিয়ে এই আন্দোলনের আগুন সারা ভারতে বিস্তার লাভ করেছিল এবং তারই পরিণাম 1911 বঙ্গভঙ্গ করার আদেশ চক্রান্তকারী ইংরেজকে ফিরিয়ে নিতে হয়েছিল। লাল বাল পাল এই ত্রিমূর্তির নেতৃত্বে যে আন্দোলন সারা ভারতে বিস্তার লাভ করে এবং ভারতের বিপ্লবীদের ইংরেজ অফিসারদের উপর প্রত্যক্ষ আক্রমণ চলতে থাকার জন্য ইংরেজ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। 1905-এর লর্ড কার্জন অবসর গ্রহণ করার পর লর্ড মিন্টো ভাইসরয় কার্যভার গ্রহণ করে প্রদেশ গভর্নরের থেকে পাওয়া রিপোর্ট অনুসারে তিনি জানতে পারেন এই আন্দোলনকে কেন্দ্র করে হিন্দু মুসলিমের মধ্যে দূরত্ব অনেক কমে গেছে। ইংরেজদের নীতি ছিল উল্টো, মুসলমানদেরকে কংগ্রেসের হতে দূরে রাখা, মুসলমানদের জন্য সহায়তা বৃদ্ধি করে দেওয়া। তার জন্য 1905-06 সালে তৎকালীন ভারতের সংবিধানটা সংশোধন করা হয়ে গিয়েছিল। 1906 সালে আগা খাঁ নেতৃত্বে একটি দল স্বজাতি দল আর লর্ড মিন্টোর সাক্ষাৎ করে দুটি দাবি পেশ করেন। 1 নম্বর, মুসলমানদের রাজনৈতিক দিক রেখে মুসলমানদের সাথে তার মূল্যায়ন করতে হবে। দ্বিতীয় বিষয় ছিল নির্বাচন এবং মনোনয়নের ক্ষেত্রে উচিত প্রতিনিধিত্ব চায়। ব্রিটিশ ও মুসলিম ঐক্যবদ্ধ শক্তি তাদের স্বার্থ চরিতার্থ করতে নিত্য নতুন পদ্ধতি উদ্ভাবন করতে আরম্ভ করে দিয়েছিল। ইংরেজের আশীর্বাদ নিয়েই 1906-এর 30শে ডিসেম্বর ঢাকা শহরে নবাব সলিমুল্লাহ খানের নেতৃত্বে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় ও আগা খাঁ তার প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। লীগের অধিকাংশ গৃহীত প্রস্তাব আর সেই উদ্দেশ্যেই কার্যপন্থা তার 1 নম্বর হচ্ছিল ব্রিটিশ সকলের প্রতি ভুল বোঝাবুঝির অবসান। দ্বিতীয়, তাদের লক্ষ্য ছিল হিন্দুদের তৈরি জিনিসপত্র বয়কট এবং তৃতীয় ছিল সমস্যাতে পড়লে মুসলমান করার ব্যবস্থা। এর পরিণাম স্বরূপ 1907-এর মার্চে কুমিল্লাতে হিন্দুদের উপর বিরাট অত্যাচার হয়। 1908 সালে সাধারণ বডির লোকাল বডির নির্বাচন বিষয়ে লীগ অধিবেশনের সাম্প্রদায়িক ভিত্তিতে প্রতিনিধিত্ব এবং সরকারি চাকরিতে মুসলমানদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বিষয় তুলে ধরা হয়েছিল। কংগ্রেসের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বিরোধিতা শুরু হয়। 1911-তে বঙ্গভঙ্গ আদেশ প্রত্যাহার হলে লীগ একটু দুর্বল হয়ে যায়। এই অবস্থায় কংগ্রেস মুসলমানদের নিয়ে বিশেষ কিছু কাজ করে দেওয়া হলো। 1909-এ মরলি মিন্টোর যে প্যাক্ট সেই অনুসারে এর সংস্কার জারি করেছিলেন বিশেষ দস্তাবেজ। হিন্দু মুসলিমদের দূরত্ব বৃদ্ধি করার জন্য পুরো মাত্রায় তা প্রচেষ্টা ছিল। পণ্ডিত মদন মোহন মালব্যজি ও গোপাল কৃষ্ণ গোখলেজি এই প্রস্তাবনা এই সংস্কারটির বিরোধিতা করেছিলেন। 1914-এর প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হলো। ইংল্যান্ড
আত্মরক্ষার জন্য নিজেকে সচেষ্ট ছিলেন। 1916 সালে লখনৌতে জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের সংযুক্ত অধিবেশন এবং মুসলিম লীগ নেতৃত্বের বিচ্ছিন্নতাবাদী আর এই যে দৃষ্টিভঙ্গির কোনো দোষের নয়, এই ধরনের বক্তব্য কংগ্রেসের তরফ থেকে পেশ করা হলো। এই অধিবেশন সম্পর্কে বলা শুরু হয়ে গেল লখনৌ অধিবেশন মানে, আর এই লখনৌ অধিবেশন লখনৌ অর্থাৎ আমাদের ভাগ্য এখন পরিবর্তন হয়ে গেল, যেহেতু আমরা মিলিত হয়েছি। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 পর্যন্ত চলল। এরপরে শক্তিশালী তুর্কিস্তান নির্মাণের জন্য দুর্নীতিপরায়ণ খলিফাকে ইংরেজরা হটিয়ে দিয়েছিলেন। মুসলিম লীগ তার বিষয় নিয়ে ভারতে আন্দোলন করে। লীগ 1919 সালে কংগ্রেসকে তাদের সাথে হাত মিলানোর আহ্বান দেয়। কংগ্রেস কলকাতায় 1920 আগস্টে যে অধিবেশন করেছিলেন, লীগের খিলাফত আন্দোলনকে সমর্থন ও অসহযোগ আন্দোলনের প্রস্তাব আর সেই মিটিংয়েতেই তারা নিয়েছিলেন। 1886 এবং 884 ভোটে যদিও এর বিরোধিতা করা হয়েছিল, কিন্তু সেটা পরাজিত হয়ে গেল। কংগ্রেসের যে তোষণ নীতি, এরই পরিণাম কেরালার মোপলা কাণ্ড, হিন্দুদের উপর আক্রমণ অত্যাচার, যার পরিণাম স্বরূপ এই মোপলা কাণ্ডের কারণে 1500 হিন্দুর মৃত্যু, ধর্মান্তরিত হয়েছিল 20,000, 3 কোটি টাকার সম্পত্তি লুটপাট হয়। বলাৎকার ও লুটপাটের তো ইয়ত্তা নেই। অপহরণ, নারী হরণ, তার সংখ্যা অগন্তি ছিল। 1 লক্ষ মানুষ কেবল শরণার্থী হয়ে গেছিল সেই একটি মাত্র জেলাতে। এই সব কাণ্ড ঘটবার পর লীগের প্রথম থেকে 4 দফার দাবি 14 দফায় পরিণত হয়ে গেল। প্রথম দাবি ছিল সিন্ধু প্রদেশকে মুম্বাই থেকে আলাদা করা। দ্বিতীয় দাবি উঠে গেল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তানকে একটি পূর্ণ পর্যায়ের গভর্নর শাসিত রাজ্য করতে হবে। ইংরেজদের কাছে তারা বক্তব্য রাখলো। তৃতীয় দাবি ছিল পাঞ্জাব ও বাংলাতে জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্বর সুবিধা দিতে হবে। চতুর্থ দাবি, মুসলমান সংখ্যার দিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা হতেই হবে। এই সকল দাবি শুনে কংগ্রেস দলটা উৎফুল্লিত হয়ে গেলেন। 1927 সালে কংগ্রেস এই সবে সম্মতি দিয়েছেন। জিন্না প্রথম রাষ্ট্রবাদী মুসলিম ছিলেন, কিন্তু তার কথা মানা হতো না বলে তিনি বিদেশে চলে গিয়েছিলেন। 1934 সালে তিনি পুনরায় ভারতে ফিরলেন এবং বিচ্ছিন্নতাবাদীদের ভাষায় বক্তব্য রাখা শুরু করলেন। তাকে তখন কংগ্রেসের তরফ থেকে গুরুত্ব দিতে ও তোয়াজ করতে শুরু করে দেয়। 1923-এর একটি ঘটনা জনতাকে স্মরণ করে দেওয়া ভালো। কংগ্রেসের কাকিনাড়া অধিবেশনেতে উদ্বোধনে বন্দে মাতরম সঙ্গীত আর গাইতে এসেছিলেন পণ্ডিত বিষ্ণু দিগম্বর পুরস্কার মহাশয়। কোন গান? বন্দে মাতরম সঙ্গীত, ঋষি বঙ্কিমচন্দ্রের রচনা। সবার সভাপতি ছিলেন মোহাম্মদ আলী, বাধা দান করে, আর সেই গীত চলাকালীন সভা বয়কট করেন মোহাম্মদ আলী। কিন্তু এই বিষয়কে প্রশ্রয় দেয় মুসলিমদের সন্তুষ্ট করার জন্য সঙ্গীতের একটা বড় অংশই কংগ্রেস বাদ দিয়ে দেয়। পরবর্তীকালে ভারত করার সময়ও 1931 সালে ফ্ল্যাগ কমিটির গৈরিক পতাকার প্রতি আনা হয়নি। ভারতের রাষ্ট্রভাষার জন্য স্বামী দয়ানন্দ, বীর সাভারকর, বঙ্কিমচন্দ্র এবং তিলক হতে গান্ধীজি সকলেই হিন্দিকে সমগ্র ভারতের জনসংযোগের ভাষা রূপে প্রতিষ্ঠা করার জন্য স্মরণীয় হয়ে আছেন। কিন্তু মুসলিমরা তার বিরুদ্ধে আচরণ করলো এবং লীগ হিন্দির পরিবর্তে উর্দুকে রাজ্য আর ভাষা হিসাবে গ্রহণ না করলে কংগ্রেসকে সহযোগিতা আর করবে না বলে ধমকি দিয়েছিল। মুসলমানের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি সিপিআইও মেনে নিয়েছিল। দেশ বিভাজনে খলনায়কদের হিসাবে কংগ্রেস, মুসলিম লীগ এবং ব্রিটিশ সরকারের এই 3টি শক্তি তো ছিলই,
কিন্তু সেদিন আরো একটি শক্তি যা আজ বাংলার লোকেদের বারবার স্মরণ করিয়ে দেওয়া উচিত, সেই শক্তি হলো সিপিআই। তখন সিপিএম এর জন্ম। সিপিআই যুক্ত ছিল কেবল মুসলিমদের দাবি সমর্থনেই নয়, জোরদার আন্দোলন ও জাহিরের একটি পুস্তকে আর বলা হচ্ছে, তাতে পরিষ্কার সমর্থনের কথা বলা আছে। বিটির রণদীপ পাকিস্তানের সমর্থন, আর তিনি তার লেখা লেখেন এবং তাদের পিপুলস ওয়ার যে পত্রিকা তখন চলতো, সেই পত্রিকাতে আজও আর তার নিদর্শন আর প্রকাশিত হয়েছিল, যে তার প্রমাণ পাওয়া যায়। 1940 সালের লাহোর মুসলিম লীগ পাকিস্তানের প্রস্তাব নিয়েছিল, সেই প্রস্তাব সিপিআই সমর্থন করেছিল। চার্চিল মন্ত্রিসভা ক্রিপস মিশন পাঠিয়েছিল, মোহাম্মদ আলী জিন্নাহ সেটা সমর্থন করেছিল। ধর্মতলা ময়দানে আর কমিউনিস্ট পার্টি ও লীগ একসাথে তাদের পাকিস্তানের সমর্থনে আর পতাকা লাগিয়ে মিটিং করেছিল। কমিউনিস্টরা আর আওয়াজ তুলেছিল, পাকিস্তান দিতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এখন বিভাজন হলো কি করে এবং কেন, এর গভীরভাবে ও সূক্ষ্ম বিচার যদি বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্র ও সংস্কৃতি সম্বন্ধে এই ধরনের নেতাদের কিছু ভ্রান্ত আর ধারণা ছিল। সর্বসাধারণের তো ছিলই স্বাধীনতা সংগ্রামের আর সমাধান সামান্য, আর যারা মানছেন, আর এই সাধারণ আর নেতৃবৃন্দের মনেও আর সেই ভুল ধারণা ছিল। নেতৃত্বের বদ্ধমূল ধারণা ছিল এই দেশের রাষ্ট্রীয়তা মিশ্র রাষ্ট্রীয়তা। তার আর ভাবলেন কি করে এদেশে রাষ্ট্র জীবন কত প্রাচীন। বলা হলো যে মিশ্র রাষ্ট্র ও মিশ্র সংস্কৃতি, এই ভাবনা আর হিন্দু মুসলিম একতা, তার থেকেই আর এই মুসলিম তোষণ নীতির জন্ম হয়েছিল, আর তার শিকার হয়েছিলেন তৎকালীন নেতৃত্ব। অন্যান্য ঘটনার সাথে 1947-এর 15ই আগস্ট যে বড় ভুল হয়েছিল, শুধুমাত্র কারণগুলি যথার্থ অনুসন্ধান করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না। সঙ্গ হতে শিখেছি, কারণ অনুসন্ধান যেমন করব, সাথে সাথে কারণগুলো দূর করে অতীতের ভুলে সংশোধন করে পুনরায় সঠিক পরিস্থিতি নির্মাণ করা। তখন কিন্তু সেটা হলো না। এক গুরুত্বপূর্ণ এটা একটা দিক, সেই ঐতিহাসিক ভুলগুলি যথাসাধ্য সংশোধন করে কিভাবে ভারতের অখণ্ডতা পুনরায় ফিরিয়ে আনা যায়, তার জন্য অনুকূল পরিস্থিতি আর নির্মাণ করতে হবে। রাষ্ট্রভক্ত ভারতবাসীর মনে এই ভাবনা ও আকাঙ্ক্ষা হওয়া উচিত, যে সকল রাষ্ট্রপুরুষ ভারতের একাত্ম হয়ে গিয়েছিলেন, তারা কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আর প্রয়াস করে গেছেন। বীর সাভারকরের ঘটনা এই প্রসঙ্গে উল্লেখ করা। উনি স্বাধীনতার প্রাপ্তির পরে ওনার মৃত্যু হয়েছিল, আর বারবার যেহেতু পাকিস্তানের সৃষ্টি, সেই পাকিস্তানেই ছিল সিন্ধু, তিনি বারবার সেই সিন্ধু নিয়ে যে অনেক কবিতা লিখেছিলেন, সেই সিন্ধু না থাকায় উনি শেষের দিকে আর বলতে গেলে প্রায় উপবিষণ, অর্থাৎ এক কথায় বলতে ইচ্ছা মৃত্যুর জন্য তিনি তৈরি হয়ে যাচ্ছিলেন। তিনি সম্পূর্ণ আর সকলের সামনে ঘোষণা করে আর তার সংকল্পই করে দিয়েছিলেন যে আমি আর নিজেই ইচ্ছা মৃত্যু গ্রহণ করব, কারণ এই খণ্ডিত ভারত আমি আমার সহ্যের মধ্যে নেই। তখন সকলে মিলে তার কন্যাকে পাঠিয়েছিল। সেই কন্যা যখন আবেদন নিবেদন করলো, বীর সাভারকর বললেন, আমি আজও আমার সংকল্প থেকে সরে যেতে পারি যদি তোমরা কেউ আমার সেই সিন্ধু আবার ফিরিয়ে আনতে পারো। যেজন মহাপুরুষ ভারতের সাথে অখণ্ড ভারতের একাত্ম হতে পারে, আর তিনি আর নিজের সেই সময়কার সংকল্পও ছেড়ে দিতে রাজি আছে যদি অখণ্ডতার আবার গ্যারান্টি তার সামনে তুলে ধরা হয়। শ্রী গুরুজির জীবনেও এই ধরনের একটি ঘটনা আমাদের বারবার স্মরণ হয়। ভারত বিভাজনের পর
যখন গুরুজি প্রবাস করছিলেন একজন কার্যকর্তার সামনে, আর সেই কার্যকর্তা অনুভব করছিলেন বারবার গুরুজি বা হাতের কাঁধে হাত রাখছিলেন, অনুভব হচ্ছিল যে ওনার আর কাঁধে খুব ব্যথা হচ্ছে। সেই কার্যকর্তা যখন জিজ্ঞাসা করেছিলেন গুরুজিকে, গুরুজি বলছে উনি প্রথম বলতে চাননি, উনি বলতেন না নিজের ব্যথার কথা। বারবার অনুরোধ করার পর তিনি বলেছিলেন, আজ তুমি একটা কাঁধে ব্যথার কথা বলছো, দেশ বিভাজনের পর থেকেই যখন ভারত মায়ের দুই হাত কাটা গেল 1947-এর 14ই ডিসেম্বর রাত্রি 12টার সময়, তারপর থেকেই আমার দুই হাতেই আমি ব্যথা অনুভব করতাম, দুই কাঁধে থেকেই মনে হতো আমার হাত আর উঠছে না। যেসব মহাপুরুষ যারা নাকি নিজেদের আর এই ভারতবর্ষের অখণ্ড ভারতের সাথে একাত্মবোধ করেছেন, তারা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারেননি। তার কারণেই ঋষি অরবিন্দকে যখন এই সংবাদ পৌঁছানো হলো যে দেশ কিন্তু খণ্ড হতে চলেছে, ঋষি অরবিন্দের মনের মধ্যেই ভাবনা এসে গেছিল। আর উনি বলেও দিয়েছিলেন, উনি দূরদৃষ্টিতায় দেখতে পেয়েছিলেন যে আমি দূরদৃষ্টির দ্বারা আমি অনুভব করতে পারছি, আমি দেখতে পাচ্ছি ভারত জননী আবার সেই বিশ্ব জননী হচ্ছেন এবং বিশ্ব জননী এর সেই সিংহাসনে আরোহণ করছেন। এবং কোনোভাবেই আর এই যে ঈশ্বর সৃষ্টি যে ভারত, অখণ্ড ভারত, সাংস্কৃতিক ভারত, সেটা কেউ খণ্ডিত করতে পারবে না। এইভাবে ঋষি অরবিন্দ এর ব্যাখ্যা করেছিলেন। এই তিনজনেই অর্থাৎ ঋষি অরবিন্দ, শ্রী গুরুজি এবং বীর সাভারকর সকলেই অখণ্ড ভারতের সাথে একাত্মতা আর অনুভব করতেন। এই ধরনের মহাপুরুষদের, বীর আর ঋষিতুল্য ব্যক্তিদের আর আশীর্বাদ আমাদের মাথায় আছে। আশা করছি আগামী দিনে আর যে ধরনের স্বপ্ন যার জন্য সংঘ নিশ্চিত করেছে যে কোনোভাবেই আর অখণ্ড ভারতের আর চিন্তা আমরা ছাড়তে পারি না, এটা আমাদের আর মনে রাখা দরকার যে আমরা সফল হবই। আমার মনে হয় আজকের দিনে বিশেষভাবে এই কারণেই আর এই অখণ্ড ভারতের স্মরণ এবং ইতিহাসের আর বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা আমার মনে হয় এক বড় কর্তব্য, যার জন্য আশা করব আপনারাও সকলে এই বিষয়কে সেইভাবে গ্রহণ করবেন এবং সকলের সামনে আপনারা এই বিষয়কে তুলে ধরবেন, যাতে এই বর্তমান প্রজন্ম প্রকৃত ইতিহাস, সাংস্কৃতিক ভারতের ইতিহাস তারা জানতে পারে। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে, সবাইকে আবার এই স্বাধীনতা দিবসে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। আমরা ধন্যবাদ বলরাম দাকে। আমরা বলরাম দার মুখে শুনলাম অখণ্ড ভারতের চিন্তা, অখণ্ড ভারতের বিষয়বস্তু আমরা শুনলাম। হ্যাঁ, আমরা জানি যে দেশ যখন ভাগ হয়, এই দেশ ভাগ কিন্তু অনেকেই মেনে নিতে পারেননি। 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, কিন্তু খণ্ডিত ভারতের স্বাধীনতা কিন্তু অনেকেই মানতে পারেননি। মহাত্মা গান্ধী মানতে পারেননি, আচার্য কৃপালিনী মানতে পারেননি, আচার্য বিনোবা ভাবে মেনে নিতে পারেননি, শ্যামাপ্রসাদ মুখার্জি মেনে নিতে পারেননি, ডক্টর বি.আর. আম্বেদকর মেনে নিতে পারেননি। আমরা ঋষি অরবিন্দের কথা শুনলাম। ঋষি অরবিন্দ তো বলেই দিয়েছেন যে এই ভারতবর্ষ হচ্ছে চিন্ময়ী সত্তা, সুতরাং চিন্ময়ী সত্তাকে কোনোভাবেই কিন্তু বিভাজিত করা যায় না। সুতরাং এই ভারত আবার একদিন অখণ্ড হবেই, ঋষি অরবিন্দ বলে দিয়েছেন। তো অরবিন্দের বাণীর প্রতিফলন আমরা দেখতেও পাচ্ছি। আজকে যদি আমরা পাকিস্তানের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখব? আমরা দেখছি বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে, ওরা থাকতে চাইছে না পাকিস্তানের মধ্যে। খাইবার পাখতুনখোয়া আলাদা হতে চাইছে, সিন্ধ প্রদেশ আলাদা হতে চাইছে, গিলগিট বালতিস্তান আলাদা হতে চাইছে। আমরা জানি কাশ্মীর থেকে 370 ধারা যখন অপসারণ হয়েছে, তারপর থেকে কাশ্মীর দেশের মূল স্রোতের অঙ্গীভূত হয়ে গেছে। তারপরে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেও কিন্তু ভারতবর্ষের মধ্যে আসতে চাইছে। আমরা টিভি চ্যানেলে যে চোখ রাখি, ইন্টারনেটের বিভিন্ন খবরে আমরা চোখ রাখি, আমরা দেখি যে পাকিস্তান 14ই আগস্ট ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেটি কিন্তু আবার সেই ভাগ হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। সেই জন্য অখণ্ড ভারতের যে চিন্তা, সেই চিন্তা সাকার হওয়া অদূর ভবিষ্যতে অসম্ভব বলে অন্তত আমার মনে হয় না।
অখণ্ড ভারতের স্বাধীনতা দিবস আমরা পালন করতাম 1944 সাল 14 এপ্রিল। আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু তেরঙ্গা ঝান্ডা উড়িয়েছিলেন। 26,000 সৈন্যের, এই আজাদ হিন্দ ফৌজের 26,000 সৈন্যের প্রাণের বিনিময়ে সেই স্বাধীনতা এসেছিল। স্বাধীনতা এসেছিল বলতে সঠিকভাবে উনি জাতীয় পতাকা উড়িয়েছিলেন। 13টি দেশ নেতাজি এই যে করেছিলেন স্বাধীন ভারতের একটা অংশ, 13টি দেশ তাকে স্বীকৃতি দিয়েছিল সেই স্বাধীন ভারতের সরকার। সুতরাং আমরা অখণ্ড ভারতের স্বাধীনতা দিবস পালন করেছি, নেতাজি সুভাষচন্দ্র বসু পালন করেছেন। এটা যে অলীক স্বপ্ন অন্তত আমার মনে হয় না। আমরা সবাই মিলে যদি প্রতিজ্ঞা করি আগামী বছর ভারতবর্ষ অখণ্ড হবে, এরকম যদি আমরা প্রতিজ্ঞা করতে থাকি, আশা করি ইসরায়েলের মতন একদিন আমরা সেই অখণ্ড ভারত ফিরে পাবো। যাই হোক, আজকের বলরামদা বলেছেন, এরপরে আর বিশেষ কিছু বলার থাকে না। যারা এই আজকের লাইভ প্রোগ্রাম দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে বলরামদাকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই অখণ্ড ভারত দিবসের যে কার্যক্রম, বৌদ্ধিকের কার্যক্রম, সেটা সমাপ্ত করছি। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।